আচ্ছা, যে মানুষ সবচেয়ে বেশি জানে সে কি সত্যিই বেশি বুদ্ধিমান, নাকি জ্ঞান তখনই মূল্যবান হয় যখন তা অন্যের কাজে লাগে? আজকের গল্পটা এমন একজন মানুষকে নিয়ে যে সব জানত, সব পারত, কিন্তু সে তার জ্ঞানকে শুধু নিজের জন্য আঁকড়ে ধরে রেখেছিল। আর একদিন সেই জ্ঞান তার নিজের চোখের সামনে ধুলোয় মিশে যায়। শেষ পর্যন্ত দেখো, কারণ এই গল্পের শেষে এক এমন বার্তা আছে যা তোমার জীবন বদলে দিতে পারে। আমেরিকার এক ছোট্ট শহর, ক্রেস্টউড। বাইরে থেকে দেখলে মনে হয় সবকিছু ঠিকঠাক, কিন্তু ভেতরে ভাঙা সংসার, নিঃশব্দ যন্ত্রণা, আর মানুষ অপেক্ষা করছে কেউ একটু সাহায্যের হাত বাড়াবে বলে। তার নাম ছিল এরেন ব্লেক, 34 বছর বয়স, চেহারায় একদম ভদ্রলোক, হাতে সব সময় আইনের বই। যে কোনো আইনি বিষয় জিজ্ঞাসা করলে সে বলে দিতে পারত অনায়াসে। কলেজে সে পেয়েছিল স্কলারশিপ, পদক, পুরস্কার। তাকে সবাই বলতো প্রতিভাবান। মানুষ ভাবত এই ছেলে একদিন বড় হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়বে, দুর্বলদের পাশে দাঁড়াবে। কিন্তু জ্ঞান হলো একটা ছুরির মতো, কিভাবে ব্যবহার করছো সেটাই আসল কথা। আর এরান সেই ছুরিটা শুধু নিজেকে রক্ষা করার জন্য ব্যবহার করত। ক্রেস্টউডে বেশিরভাগ মানুষ কাজ করত কারখানায়, দোকানে। টাকার টানাটানি ছিল, সমস্যাও ছিল অনেক। যখনই কেউ আইনি ঝামেলায় পড়ত তারা যেত এরানের কাছে, ভাবত হয়তো সে সাহায্য করবে। কিন্তু এরান শুধু ভদ্রভাবে হাসত, একটু শুনত, তারপর এমন ফিস চাইত যেটা বেশিরভাগের পক্ষে দেওয়া অসম্ভব। যদি কেউ না পারত, এরান শান্তভাবে বলতো, আমি দুঃখিত, আমি সাহায্য করতে পারবো না। এমনই একজন মানুষ ছিলেন মারিলা স্যান্ডার্স। একা, সাথে ছোট্ট 8 বছরের ছেলে, বেকারিতে কাজ করেন। তার বাড়িওয়ালা হঠাৎ ভাড়া বাড়িয়ে দিল। কিছুদিন পর নোটিশ ছাড়াই বাড়ি থেকে তাড়িয়ে দিল। মারিয়া গেলেন এরানের কাছে, চোখে জল, হাতে কাগজ নিয়ে। এরান সব পড়ল, বুঝতে পারল মারিয়ার কেসটা শক্তিশালী, কিন্তু তার একটা চিঠি যথেষ্ট ছিল বাড়িটা বাঁচানোর জন্য। অথচ আগে সে তার ফিস অ্যানাউন্স করল। মারিয়া চুপচাপ উঠে চলে গেলেন, খালি হাতে, নিরাশ হয়ে। 1 সপ্তাহ পর মারিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। সে আর তার ছেলে রাতের পর রাত হাইওয়ের পাশে ভাঙা গাড়িতে ঘুমোতে লাগল। এরান খবর পেয়েছিল, কিন্তু তার কোনো রিয়াকশন হলো না। এখান থেকেই তার আসল গল্প শুরু হয়। কিন্তু কিভাবে, কি এমন ঘটল যা তাকে একেবারে বদলে দিল? একটু পরেই জানবে। ক্রেস্টউডে একটা পুরনো কমিউনিটি সেন্টার ছিল। ছাদ চুইয়ে বৃষ্টি পড়ত, রং উঠে গেছে। বোর্ডে এখনো লেখা পাবলিক লাইব্রেরি, যদিও বইগুলো 20 বছর ধরে ধুলো খাচ্ছে। একদিন এরেন সেখান দিয়ে যাচ্ছিল। ভেতরে দেখল এক মহিলাকে, মিসেস এভলিন হার্ট, কমিউনিটি আউটরিচ অফিসার হিসেবে এসেছেন। 50-এর কাছাকাছি বয়স, পরনে সাধারণ জিন্স আর টি শার্ট, কিন্তু তার চোখ দুটির মধ্যে এক অদ্ভুত তীক্ষ্ণতা। প্রতিদিন সন্ধে সেশন করতেন, ন্যায় বিচার, দায়িত্ব আর জ্ঞান ভাগ করে নেওয়ার কথা বলতেন। যে পড়তে পারত না তাকে শেখাতেন, যার আইনি পরামর্শ দরকার স্বয়ংসেবক খুঁজে দিতেন, কোনো টাকা নিতেন না। এরানের এটা দেখে রাগ হতো, কারণ আগে মানুষের মনোযোগ তার প্রতি ছিল। কিন্তু উনি আসার পর মানুষ বলতো, মিসেস হার্টের কাছে যাও, মিসেস হার্ট সাহায্য করবেন। এক রাতে শীতের মধ্যে এরান কাছের দরজা দিয়ে দেখছিল। মিসেস হার্ট বেরিয়ে এলেন। মিস্টার ব্লেক, শুনেছি আপনি ক্রেস্টউডের সবচেয়ে বুদ্ধিমান মানুষ। এরান বলল, আমি জানি না সেটা। মিসেস হার্ট হাসলেন, ভালো, বুদ্ধিমান মানুষেরাই বিনয়ী হয়। এরান মুখ ঘুরিয়ে চলে যেতে চাইল, কিন্তু মিসেস হার্ট একটাই কথা বললেন, জানেন, জ্ঞান যদি কাউকে সাহায্য না করে সেটা শেষে ধুলো জমে যাওয়া পুরনো তাকের মতো হয়। এরান শুনে চলে গেল, কিন্তু সেই কথাটা তার মাথার মধ্যে ঢুকে গেল। আর যখন জ্ঞান ঢোকে সে প্রতিধ্বনি করতে থাকে। কিছুদিন পরে একটা ঘটনা ঘটল যেটা এরানের নজর এড়াল না। 17 বছরের জ্যাক কার্সন গ্রেফতার হল। অভিযোগ একটা দোকানে ভাঙচুর করা আর ইলেকট্রনিক্স চুরি করা। জ্যাক বলল, আমি করিনি, আমি ওখানে ছিলামই না। কিন্তু কেউ শুনল না। তার পরিবার গরিব, বাবা অসুস্থ, কোনো উকিল নেই। সবাই ধরে নিল জ্যাকই দোষী। মিসেস হার্ট একা বিশ্বাস করলেন তাকে। তিনি এরানের কাছে গেলেন, সাহায্য চাইলেন। এরান অস্বীকার করল। সেই রাতে এরান ঘুমোতে পারল না। একটা অদ্ভুত অনুভূতি, অপরাধবোধ। পরের দিন সকালে খবর এলো,
জ্যাক ডিটেনশন সেন্টারে নিজেকে শেষ করার চেষ্টা করেছে। সেই খবর ছড়িয়ে পড়ল আগুনের মতো। অ্যারন শুনে ভেতরে ভেতরে গুমড়ে গেল, ভয়ে নয়, অন্য কিছুতে। অ্যারন সেই রাতে চুপচাপ একা বসেছিল। দেওয়ালে ঝোলানো সার্টিফিকেট, ট্রফি সব মৃদু আলোয় জ্বলছিল, কিন্তু তার নিজেকে ভীষণ ছোট মনে হলো। জ্যাকের মায়ের চিৎকার তার কানে ভাসছিল। সেই কণ্ঠে রাগ ছিল না, ছিল এক মায়ের যন্ত্রণা, নিরাশার গভীরতম আর্তনাদ। অ্যারন ঘুমোতে পারল না। বারবার মিসেস হার্টের কথাটা মাথায় ঘুরতে লাগল। তারপরের দিন সকালে থানার সামনে বিশাল জমায়েত, বিক্ষোভ শুরু হয়ে গেল। সাংবাদিকরা এলো, দেয়ালে ফ্রি জেক পোস্টার। অ্যারন ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল, লম্বা কোট, হাত পকেটে। মিসেস হার্ট তাকে দেখলেন, সোজা এলেন তার কাছে। তুমি এলে? অ্যারন কিছু বলতে পারল না। সে একটা গরিব ছেলে অ্যারন, একটা ছেলে যার নিজেকে রক্ষা করার কণ্ঠস্বর নেই। আমি তার উকিল নই। না, তুমি নও, মিসেস হার্ট বললেন, কারণ তুমি সেটা হতে চাওনি। সেই কথাটা কাঁটার মতো বিঁধিল, কিন্তু এবার অ্যারন সরে গেল না। সেদিনই একটা সিকিউরিটি ক্যামেরার ফুটেজ সামনে এলো। দেখা গেল দুজন মুখোশধারী লোক। জ্যাক সেখানে নেই। জ্যাককে শুধু এই কারণে দোষ দেওয়া হয়েছিল, সে গরিব আর তাকে দোষী বানানো সহজ ছিল। পুরো শহর সাহায্য চাইল। সবাই তাকালো অ্যারনের দিকে। সে চুপ করে রইল। দুদিনের উত্তেজনার মাঝে মারিয়া স্যান্ডার্স থানার সামনে দাঁড়ালেন। চিৎকার করলেন, আমরা মানুষ, আবর্জনা নই। ওরা আমার বাড়ি নিয়েছে, এখন আমাদের ছেলে মেয়েদের নিচ্ছে, কারণ আমরা গরিব। পুলিশ ভিড় সরাতে চাইল। পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করল। অ্যারন দেখল মারিয়ার ছেলে তার মায়ের হাত শক্ত করে ধরে আছে। ছেলেটা রোগা, ভীত, ক্লান্ত। সেই দৃশ্যটা তার মনের মধ্যে তোলপাড় করতে লাগল। সে ভাবল নিজের সব বই, পদক, চকচকে জ্ঞানের কথা, এর কোনোটাই কোনোদিন কাউকে বাঁচায়নি। সে বাড়ি ফিরল, তাকের বই নামিয়ে ফেলল এক এক করে। প্রতিটা পাতায় ছিল শক্তি, যেটা সে আটকে রেখেছিল। ফিসফিস করে বলল, এতদিনে আমি আমার জীবন দিয়ে কি করছি? কয়েক ঘন্টা পরে অ্যারন কমিউনিটি সেন্টারে গেল। ভেতরে আলো জ্বলছে। মিসেস হার্ট একা বসে কাগজ পড়ছেন। সে দরজায় দাঁড়িয়ে বলল, আমি সাহায্য করতে চাই। মিসেস হার্ট অবাক হলেন না, শুধু মাথা নাড়লেন। তাহলে বসো, কাজ আছে। অ্যারন বসল। প্রথমবারের মতো সে অনুভব করল সে একজন ছাত্র। কেস ফাইল দেখল, সাক্ষীর বিবৃতি পড়ল, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করল। সব পরিষ্কার হয়ে গেল। অন্যায়, কারসাজি, মিথ্যা। তুমি এই কেস জিততে পারবে, মিসেস হার্ট বললেন, কিন্তু শুনানি কাল। অ্যারন সারা রাত কাজ করল, যুক্তি তৈরি করল, প্রমাণ সাজালো, আইনের বই ঘেঁটে দেখে নিল। পরের দিন সকালে অ্যারন কোর্টে ঢুকল। সবাই ফিসফিস করে বলাবলি শুরু করল। অ্যারন ব্লেক, যিনি টাকা না নিয়ে মুখ খোলেন না, আজ তিনি কেস লড়ছেন বিনা ফিজে। সে জ্যাকের পক্ষে সব বলল, ভিডিও দেখালো, অফিসারদের প্রশ্ন করল, ভুল গ্রেফতার প্রমাণ করল জ্যাক অপরাধের ধারে কাছেও ছিল না। বিচারক সমস্ত দিক বিবেচনা করে ঘোষণা করলেন, জ্যাক কারসনকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করা হল। কোর্টরুমে স্বস্তির ঢেউ বয়ে গেল। জ্যাকের বাবা মা অ্যারনকে জড়িয়ে ধরে কাঁদলেন। মিসেস হার্ট শান্তভাবে হাসলেন। কিন্তু এখানে শেষ নয়, আরও বড় কিছু অপেক্ষা করছিল অ্যারনের জন্য। জ্যাক বেরিয়ে আসতেই দূরে দাঁড়িয়েছিল দুটো লোক, চোখে মুখে রাগ। তারা ছিল আসল চোর, যাদের ক্যামেরায় দেখা গিয়েছিল। একজন আরেকজনের কানের কাছে ফিসফিস করে বলল, এবার আমরা নিজেদের মতো সামলাব। জ্যাকের মুক্তির পর শহরে যেন খুশির হাওয়া। চেনা অচেনা সব মানুষ একে অপরকে জড়িয়ে ধরল। সবাই বলতে শুরু করল, অ্যারন ব্লেক বদলে গেছে। কিন্তু মানুষ ভুলে যায়, যখন আলো আসে ছায়াও গাঢ় হয়। জ্যাকের মুক্তির দুদিন পরে
মিসেস হার্ট একদিন একা কমিউনিটি সেন্টার বন্ধ করছিলেন রাতে। রাস্তাঘাট একেবারে শুনশান, জনমানবহীন। কমিউনিটি সেন্টারের দরজা বন্ধ করতে গিয়ে শুনলেন পায়ের শব্দ, ভারী, দ্রুত। ঘুরে দেখার আগেই কেউ তাকে ধরে দেয়ালের দিকে ঠেলে দিয়ে বলল, তোমার জন্যই ছেলে বেরিয়ে গেছে। এই বলে এলোপাথারি মেরে ব্যাগ ছিনিয়ে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। পরের দিন সকালে খবর ছড়ায় মিসেস হার্ট আক্রান্ত হয়েছেন, হাসপাতালে ভর্তি। কবজি ভাঙে গেছে, চোখের ওপর সেলাই হয়েছে। অ্যারন হাসপাতালে ছুটল, গিয়ে দেখল মিসেস হার্ট ব্যথা নিয়েও এক হাতে দরকারি কাগজ পড়ছেন। কাজ করা বন্ধ করুন, অ্যারন বলল। মিসেস হার্ট চোখ তুলে দেখলেন, হাসলেন, বললেন, ভালো মানুষ যদি থেমে যায় তাহলে খারাপরা জিতবে। অ্যারনের ভেতরটা রাগে টকপক করছিল। আমি জানি কে এটা করেছে, কারা আসল চোর। তাহলে তাদের ধরতে পুলিশকে সাহায্য করো, মিসেস হার্ট বললেন। এই চোররা কোনো সাধারণ মানুষ ছিল না। তারা কাজ করত কার্ল মেসনের জন্য। শহরের অর্ধেক দোকান, কারখানা, ভাড়া বাড়ি তার নামে। সবাই তাকে ভয় পেত, পুলিশও। কোর্টে অ্যারনের জিত কার্ল মেসনের অহংকারে আঘাত করেছিল। সে এটা সহ্য করতে পারেনি। সেই সপ্তাহে অ্যারনের অফিসের জানালা ভাঙল, গাড়ির টায়ার ফাটিয়ে দেওয়া হলো। অ্যারনের বাড়ির দরজায় লাল রং দিয়ে কার্লের লোকেরা লিখে দিল, মুখ বন্ধ রাখো। পুলিশি তদন্ত শুরু হলো, কিন্তু কিছু হলো না। সবাই জানত কেন, কার্ল মেসন অনেককে কিনে রেখেছে। অ্যারন প্রথমবার অনুভব করল অসহায়ত্ব। তার জ্ঞান কোর্টে জিততে পারে, কিন্তু আদালতের বাইরে বদমাইশি আইনের চেয়ে জোরে কথা বলে। একদিন সন্ধেবেলা অ্যারন মিসেস হার্টের বাড়িতে গেল। ছোট্ট বাড়ি, বই আর হাতে লেখা নোটে ভর্তি। তুমি ভয় পাচ্ছ? মিসেস হার্ট বললেন। অ্যারন অস্বীকার করল না। ভালো, তিনি বললেন। মানুষ ভয় পায় ঠিকই, কিন্তু ভয় পেলে তুমি বাঁচতে পারবে না। মানুষকে সাহায্য করলে যদি আমার জীবন শেষ হয়ে যায়, তাহলে তোমার জীবনের কি মানে আছে? এই কথাটা তাকে যে কোনো হুমকির চেয়ে গভীরভাবে আঘাত করল। তারপর থেকে অ্যারন আরও বেশি মানুষকে সাহায্য করতে শুরু করল। ভাড়াটেদের, কম মজুরির শ্রমিকদের, ছাত্রদের। কোনো টাকা নিত না। সমস্ত শহরের নাগরিক তার পেছনে দাঁড়াতে শুরু করল। প্রথমবারের মতো ক্রেস্টউড ঐক্যবদ্ধ দেখালো। কিন্তু কার্ল মেসন শেষ হয়নি। 1 মাস পরে মারিয়া স্যান্ডার্স নতুন বাসায় উঠলেন। একদিন রাতে তার ছেলে হারিয়ে গেল। পুরো পাড়া খোঁজা হলো। পুলিশ নানা রকম অজুহাত দিতে শুরু করল। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। হঠাৎ অ্যারনের ফোনে একটা মেসেজ আসে, লড়াই বন্ধ করো, নইলে ছেলেটা ভোগে যাবে। অ্যারন পাথর হয়ে গেল। মিসেস হার্টের কাছে ছুটল। মেসেজ পড়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওরা একটা নিষ্পাপ শিশুকে তুলে নিয়েছে। মিসেস হার্ট অ্যারনের চোখে চোখ রেখে বললেন, তাহলে আমরা মাথা নত করব না। 2 ঘন্টার মধ্যে 100-রও বেশি মানুষ কমিউনিটি সেন্টারের সামনে জড়ো হয়ে গেল। হাতে টর্চ, একসাথে একত্রিত হয়ে দলে দলে পুরো ক্রেস্টউডবাসী খুঁজতে বেরিয়ে পড়ল। অ্যারন, মিসেস হার্ট আর জ্যাক গেল নদীর ধারের পুরনো গুদামে। ভেতরে অন্ধকার, মূর্ছে পড়া, পেট্রোল আর ছাতের গন্ধ। হঠাৎ কানে এলো কারো কান্নার শব্দ। একটা ছোট্ট ঘরে ছেলেটা চেয়ারে বাঁধা, ভয়ে কাঁপছে। অন্ধকার থেকে একটা ক্লিক করে শব্দ এলো, বন্দুক। আমি বলেছিলাম সরে যেতে, ব্লেক। কার্ল মেসন বেরিয়ে এলো ছায়ার থেকে। তুমি ভাবলে বই আর বক্তৃতা দিয়ে এই শহর বদলাবে? এই শহর আমার। অ্যারনের হাত কাঁপছে, কোনো অস্ত্র নেই। তুমি শক্তিশালী নও, অ্যারন শান্তভাবে বলল। তুমি শুধু জোরে চিৎকার করতে পারো। কার্ল রেগে এগিয়ে এলো, কিন্তু তখনই গুদামের ভেতরে দরজা ভেঙে শত শত মানুষ ঢুকে পড়ল। পুলিশও এলো। এবার তারা আর থামল না। কার্ল বন্দুক ফেলে দিল, ধরা পড়ে গেল। ছেলেটাকে বাঁচানো গেল। অ্যারন তাকে জড়িয়ে ধরল, কিন্তু কার্লের চোখ বলল, খেলা এখনো বাকি আছে। অবশেষে সেই রাতে মারিয়া আর তার ছেলে নিজেদের বাড়িতে শান্তিতে ঘুমোতে পারল। জ্যাকের আবার স্কুলে যাওয়া শুরু হলো। কিন্তু
কার্ল মেসন কোর্ট থেকে বেল পেয়ে বেরিয়ে এলো, হাসতে হাসতে, যেন সাপ খোলস বদলেছে, বিষ একই আছে। এবার ছোট ছোট ঘটনা ঘটতে শুরু করল। অ্যারনের বিরুদ্ধে বেনামি অভিযোগ, জাল ডকুমেন্ট, প্রমাণ নষ্ট করা, অবৈধ অর্থ নেওয়া, সব মিথ্যে। কিন্তু মিথ্যে ছড়ায় দ্রুত। তদন্তকারী এলো, তার ক্লায়েন্টদের মধ্যে নার্ভাসনেস দেখা দিল। যারা একসময় তাকে প্রশংসা করত তারা পেছনে কানাগানি করতে লাগল। একদিন রাজ্যের বার অ্যাসোসিয়েশন থেকে চিঠি এলো, ডিসিপ্লিনারি রিভিউ। অ্যারন সেই চিঠি হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। লাইসেন্স না থাকলে সে কাউকে সাহায্য করতে পারবে না। সে কাজে গেল না, কারো সাথে কথা বলল না। ঘন্টার পর ঘন্টা দেওয়ালের দিকে তাকিয়ে রইল। হঠাৎই ঘরের দরজায় টোকা পড়ল। সে শুনেও শুনল না, বারবার দরজায় টোকা পড়ল। শেষে সে দরজা খুলল। মিসেস হার্ট। তিনি ভেতরে এলেন, চিঠি পড়লেন, টেবিলে রাখলেন। তারপর তার দিকে তাকালেন, শিক্ষকের মতো নয়, বন্ধুর মতো। বললেন, শোনো, তুমি ভুলে গেছো তুমি কে? আমি সব হারাতে বসেছি, অ্যারন বলল। না, তিনি বললেন, তুমি ভয় পাচ্ছ হারানোর। আমি পুরো পৃথিবীর সাথে লড়তে পারবো না। তোমাকে পারতে হবে না, পৃথিবী তোমার সাথে লড়তে পারে। আর ঠিক সেই মুহূর্তে আবার দরজায় টোকা। এবার দরজা খুলে অ্যারন দেখল 10 জন নয়, 50 জন নয়, শত শত মানুষ। মারিয়া, জ্যাক, স্বয়ংসেবক, পুলিশ অফিসার, সবাই। মারিয়া একটা ফাইল এগিয়ে দিলেন, সবার সিগনেচারে ভর্তি। আমরা বার অ্যাসোসিয়েশনে পিটিশন পাঠাচ্ছি, এই শহরের প্রত্যেকে আপনাকে বিশ্বাস করে। জ্যাক এগিয়ে এলো। আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন, এবার আমাদের পালা। অ্যারন কথা বলতে পারল না, চোখে জল। পরের দিন অ্যারন রাজ্যর হিয়ারিংয়ে গেল। বাইরে দাঁড়িয়েছিল গোটা ক্রেস্টউড বাসিন্দা। পোস্টার পড়ল, ন্যায় বিচার চাই অ্যারনের সাথে। ভেতরে অ্যারন নিজেকে রক্ষা করল, রাগে নয়, শান্তভাবে। কার্লের মিথ্যে অভিযোগের প্রমাণ দিল। বার অ্যাসোসিয়েশনের প্যানেল তার সব কথা শুনল, বিবেচনা করল। তারপর ঘোষণা করল, সমস্ত অভিযোগ খারিজ। অ্যারন ব্লেকের লাইসেন্স বহাল রইল। হলঘর উত্তেজনায় ফেটে পড়ল। মানুষ কাঁদল, চিৎকার করল, পরস্পর জড়িয়ে ধরল। অ্যারন বাইরে বেরিয়ে এলো, কিন্তু দূরে একটা কালো গাড়ি দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছে। ইঞ্জিন বন্ধ, কাঁচ তোলা, শুধু তাকে লক্ষ্য করছে। কিছু লড়াই খোলা জায়গায় হয়, কিছু লড়াই হয় নীরবতায়, যেখানে ভয় প্রতি পদে পদে লুকিয়ে থাকে। সকালে এক অজানা নম্বর থেকে অ্যারলের কাছে ফোন এলো। জয় উপভোগ করো, কার্ল মেসন ফিসফিস করল। তোমার সময় শেষ। লাইন কেটে গেল। অ্যারনের সারা শরীর ঠান্ডা হয়ে গেল। সেই দিন বিকেল থেকে প্রবল ঝড় শুরু হয়। বৃষ্টির জলে রাস্তা থই থই। অ্যারন মিসেস হার্টকে তার গাড়ি পর্যন্ত এগিয়ে দেয়, কথা বলতে বলতে। কার্ল এখনো শেষ হয়নি, তাই না? গাড়িতে ওঠার সময় মিসেস হার্ট বললেন, না। অ্যারন বলল, তুমি ওর চেয়ে অনেক বেশি শক্তিশালী। মিসেস হার্ট বললেন। অ্যারন মাথা নাড়ল। হঠাৎ আচমকা বৃষ্টির মধ্যে একটা কালো রঙের গাড়ি দেখা গেল, সোজা তাদের দিকে ধেয়ে আসছে। সরে যান! অ্যারন চিৎকার করে মিসেস হার্টকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। গাড়ির সাইড মিরর অ্যারনের পাজরে লেগে সে মাটিতে পড়ে গেল। গাড়িটা অন্ধকারে মিলিয়ে গেল। 2 দিন পর কার্ল মেসন নিখোঁজ। ফোন বন্ধ, বাড়ি ফাঁকা। গুজব ছড়াতে থাকে। শহরের মানুষ ভীত সন্ত্রস্ত। থানা থেকে পুলিশ গেল কার্লের পরিত্যক্ত বাড়িতে। সেখানে হাতে লেখা একটা চিরকুট পাওয়া গেল, আমার রাজত্ব গেলে তোদের কেউ শেষ করব। সেই চিরকুটে রয়েছে নামের তালিকা, স্বয়ংসেবকদের নাম, পরিবারের নাম। সেখানে মিসেস হার্টের নাম, অ্যারনের নামও রয়েছে। অ্যারন দেখে শুনে ছটফট করতে থাকে। এখনই তার বাড়িতে চলুন, এই বলে সে পুলিশের গাড়িতে উঠে পড়ল। মিসেস হার্টের বাড়ি একদম অন্ধকার আচ্ছন্ন। মিসেস হার্ট! অ্যারন চিৎকার করল। কোনো উত্তর নেই। অফিসাররা দরজা ভেঙে ঢুকল। প্রতিটি ঘর তন্ন তন্ন করে খোঁজা শুরু হলো। লিভিং রুমে পড়ে রয়েছে তার চশমা, ব্যাগ, টেবিলে, কিন্তু তিনি নেই। অপহরণ, জাস্ট তুলে নিয়ে গেছে। যে শহরকে ভয়কে জয় করে বাঁচতে শিখিয়েছিল, তাকেই চুরি করা হয়েছে। সেই মুহূর্তে সেই ফাঁকা বাড়িতে দাঁড়িয়ে অ্যারনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তৎক্ষণাৎ সে ঠিক করল, এবার আর থামব না।
পুলিশ মিসেস হার্টের ফোন থেকে একটা মিসড কল পেল। নম্বর যাচাই করে দেখা গেল সেটা শহরের বাইরে একটা পুরনো স্টিল কারখানা থেকে এসছে। অ্যারন বলল, তিনি আমাদের জীবনে বাঁচতে শিখিয়েছেন, আমাদের এক্ষুনি যেতে হবে। থানার অফিসার বললেন, ঠিক আছে, আমাদের সাথে চলো। পুরনো একটা অকেজো কারখানা, চারিদিক শুনশান, ভেতরে নীরবতা, বড় বড় যন্ত্র মরচে ধরে গেছে। হঠাৎ কানে এলো একটা মৃদু কান্না, একজন মহিলার কণ্ঠ, সাহায্য করুন। শুনে অ্যারন দৌড়ালো। একটা স্টোরেজ রুমে মিসেস হার্ট চেয়ারে বাঁধা, ক্ষতবিক্ষত। অ্যারন, আমি এখানে। ঠিক তখনই ধীরে ধীরে হাততালির শব্দ। সত্যি মনে করেছিলে এবারও পার পাবে? কার্ল মেসন দরজায় দাঁড়িয়ে, হাতে বন্দুক। এক্ষুনি বন্দুক ফেলো। কার্ল হাসল। বন্দুক অ্যারনের দিকে তাক করে বলল, হিরো হতে চেয়েছিলে? ভালো। অ্যারনের ইতিমধ্যে হাত পা কাঁপতে শুরু করেছে। তুমি মোটেও শক্তিশালী নও, অ্যারন বলল, তুমি শেষ হয়ে গেছো। কার্লের মুখ বিকৃত হল। মুহূর্তে ভিড়ের মধ্যে থেকে ইট বৃষ্টি শুরু হলো। কার্লের হাতে মুখে লাগলো। বন্দুক ছিটকে পড়ল হাত থেকে। পুলিশ ঝাঁপিয়ে পড়ে কার্লকে জাপটে ধরল। কারখানার ভেতরে ছুটে এলো শত শত মানুষ, প্রায় পুরো ক্রেস্টফুট শহরবাসী, অপরিচিত হিসেবে নয়, পরিবার হিসেবে। কার্ল মেসন গ্রেফতার হল। এবার আর জামিন পেল না। তার বিচার দ্রুত শেষ হল। শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। কমিউনিটি সেন্টার বড় হল। মারিয়া হলেন একক মায়েদের কাউন্সেলর। জ্যাক উকিল হওয়ার প্রশিক্ষণ নিতে শুরু করল। আর অ্যারন, সে হল নেতা। জোর করে নয়, অহংকারের বশেও নয়, ভালোবাসায়। দিনে কোর্টে যায়, সন্ধ্যায় ক্লাস নেয়, রাতে আইন বিষয়ক লেখালেখি গরিবদের রক্ষার জন্য। তার তাকে এখনও পদক জলজল করছে, কিন্তু এখন তারা সেগুলোর দিকে চোখ যায় না। এক শান্ত সন্ধ্যায় সূর্য ডোবার আলোয় তারা দুজন কমিউনিটি সেন্টারের বাইরে বসে সামনে শিশুরা খেলছে। তুমি খুব ভালো কাজ করলে অ্যারন, মিসেস হার্ট বললেন। অ্যারন হেসে বলল, আপনি তো শিখিয়েছেন। তিনি মাথা নাড়লেন, না, আমি মনে করিয়ে দিয়েছিলাম। অ্যারন একটু চুপ করে রইল। পৃথিবী কি কখনো সত্যি ন্যায়সঙ্গত হবে? মিসেস হার্ট আকাশের দিকে তাকিয়ে বললেন, হয়তো না, কিন্তু যতবার কেউ জ্ঞানকে ভালো কাজের জন্য ব্যবহার করবে, যতবার কেউ অন্যের জন্য দাঁড়াবে, যতবার কেউ নীরবতার বদলে সাহসকে বেছে নেবে, ঠিক তারপর থেকে পৃথিবী বদলাতে শুরু করে। বন্ধু, এই গল্প শুধু আইনের নয়, শুধু অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের নয়। এই গল্প পরিবর্তনের, কারণ সত্যিকারের বুদ্ধি মাপা যায় না তুমি কত কিছু জানো দিয়ে। মাথা ভর্তি জ্ঞান অর্থহীন, হৃদয়ের জ্ঞানই হলো আসল শক্তি। এইভাবেই একজন মানুষ, যে একসময় ছোট মানসিকতায় বন্দী ছিল, একদিন পুরো শহরের কণ্ঠস্বর হয়ে উঠল। তাই মহান দার্শনিক চাণক্য বলেছেন, যে ব্যক্তি ধর্মগ্রন্থের বিষয়ে সবকিছু জানে কিন্তু সমাজের কল্যাণে তা প্রয়োগ করে না, সে মূর্খের চেয়ে ভালো নয়। অব্যবহৃত জ্ঞান ধুলোয় ঢাকা রত্নের মতো। বন্ধু, এই গল্প আমার, আপনার, সবার। আমরা সবাই কোনো না কোনো সময় জ্ঞান আঁকড়ে ধরে রাখি নিজের জন্য। ভয় পাই সাহায্য করতে, ভাবি কে আমার কথা শুনবে। কিন্তু এই চ্যানেলে আমরা সেই গল্পগুলো বলি যেগুলো তোমাকে মনে করিয়ে দেয় তুমি কতটা শক্তিশালী, যেগুলো তোমাকে থামতে দেবে না। তাই নতুন বন্ধু হলে আজই সাবস্ক্রাইব করো, কারণ পরের ভিডিও তোমার জীবনকে আমূল বদলে দিতে পারে। লাইক করো যদি এই গল্প তোমার মন ছুঁয়ে যায়, আর কমেন্ট লিখে জানিও তোমার জীবনে কি কেউ আছেন যিনি মিসেস হার্টের মতো। শেয়ার করতে ভুলো না, কারণ তোমার একজন বন্ধু বা প্রিয়জন হয়তো ঠিক অ্যারনের মতোই নীরবতায় বন্দী। তাদের এই গল্পটা পৌঁছে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো। ধন্যবাদ।